নমস্কার, আমি অনুভব। বাংলা সাহিত্য, বিশ্ব সাহিত্য এবং অরিজিনালস কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সাহিত্যের সেরা সময়। আজ আপনাদের জন্য একটু অন্য ধরনের গল্প। আজ দিয়েত্তিমা গাঙ্গুলির লেখা সাইকোলজিক্যাল থ্রিলার আগুন। গল্পের প্রধান চরিত্র অভিক আসলে অ্যান্টাগনিস্ট, বা যাকে আমরা অ্যান্টি হিরো বলে জানি সেটাই। আজকের গল্পের প্রেক্ষাপট উত্তর কলকাতার এক বাড়ি। বৃষ্টির দাপটে সেখানে আটকে যায় অভিক, কিন্তু তারপর সেটা জানতেই শুনতে হবে আজকের গল্প। গল্প পাঠ ও গল্পের সূত্রধর আমি অনুভব। শুরু হচ্ছে দিয়েত্তিমা গাঙ্গুলির লেখা আগুন। কিছু ঘন্টা আগেও কি আমার জীবন এমন ছিল? আমি একজন সেলস এক্সিকিউটিভ অফিসার। লোকের বাড়ি ঘুরে ঘুরে জিনিস বিক্রি করানো আমার সংসার চলে, পেট ভরে। এখন আমার 30 বছর বয়স। গত 2 বছর ধরে আমি এই কাজে টিকে আছি এবং আমার কাজের যা নমুনা রেখে দিচ্ছি প্রতিদিন, আগামী 2-3 বছরে আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না। এটাই ছিল আমার অটল বিশ্বাস এবং গর্ববোধের অন্যতম একটা কারণ। আমাকে নিয়ে আমার মা বাবার অদ্ভুত এক গর্ব রয়েছে। সেই গর্ব আমার নিজেরও। তবে আমার মা বাবা বলে আমি নাকি গতর কুঁড়ে। অবশ্য অন্বেষাও সেই একই কথা বলে। ও আবার বাবার ওপর দিয়ে যায়। অন্বেষার মতে আমি নাকি ল্যাথখোর। শুধু ল্যাথখোর নই, বাউন্ডুলিও বটে। তুই তো চিরকালই ল্যাথখোর। বাউন্ডুলের মতন ঘোরা ছাড়া আর কোনো কাজ আছে তোর? আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। গা জ্বালাস না তো, খালি ঢং মারাচ্ছে। কি ব্যাপার, এত রাগ করার কার উপর? আমার নিজের ওপর। শান্তি। কি হয়েছে অন্বেষা? মা বাবা পাগল করে দিচ্ছে, বিয়ে কর বিয়ে কর। আরে বিয়ে কি হাতের মোয়া নাকি? আরে এই তো সবে আমরা চাকরি পেলাম, এখনই বিয়ে করে নেব? সেটা আর বোঝায় কে? আরে সবে তো আমার 21 বছর বয়স। যৌবনের বিকশিত ফুল আমি, না ফুটেই ঝরে যাব? না, একদম না। আগে তুই গন্ধ ছড়াবি, তারপর তো ঝরবি। বেকার বেকার আঙ্কেল আন্টি ফুল ছড়িয়ে দিচ্ছে, এটা কি মানা যায়? মজা করছিস? না, তোর সাপোর্টেই তো কথা বললাম। আমারও না 21 বছর বয়স, আমিও না বুঝি কোনটা মজা আর কোনটা মজা না। এই হচ্ছে আমার প্রেমিকা অন্বেষা। এখন তার বয়স 25। আমার থেকে বছর 5-এর ছোট, কিন্তু ম্যাচুরিটি আমার থেকে অনেক বেশি। কিন্তু কিছুক্ষণ আগে যা ঘটলো, জানি না আমার আর অন্বেষার ভবিষ্যৎ কি হবে। এত বছরের সম্পর্ক যদি ভেঙে দিই, তবে অন্বেষার কি হবে জানি না। তবে আমি মানাতে পারবো না। অবশ্য কাল সারা রাত যা হয়েছে আমার সঙ্গে, সেটার পরে বেশ কিছুদিন সময় লাগবে ঠিক হতে। আমি যে একজন সেলস এক্সিকিউটিভ অফিসার সেটা তো শুরুতেই বললাম। আমার নাম অভিক দত্ত। আমাদের অফিসে আমি বোধহয় সবচেয়ে কম বয়সী স্টাফ। তার জন্য সবাই আমাকে ভক্তি না করুক, স্নেহের চোখে দেখে সবাই। আর এত অল্প বয়সে উন্নতিতে জলেও খুব অনেকে, সেটা অনেকের মুখেই শুনেছি আমি। আজ হঠাৎ করেই মধ্য কলকাতা আর উত্তর কলকাতা অঞ্চলে আসতে হলো আমাকে। ভেবেছিলাম আসবো না, কিন্তু জরুরি একটা মিটিং ছিল, বস নেই, তাই আমাকেই আসতে হলো। সেলস এক্সিকিউটিভ অফিসার বলে কথা। মিটিং শেষ করে বউবাজার গেলাম একটা কাজ শেষ করতে। এটা একান্তই ব্যক্তিগত। তারপর ভাবলাম আমাদের কোম্পানির নতুন একটা প্রোডাক্টের ডেমো ওয়ার্ক সেরেই বাড়ি ফিরব। আমার না করলেও চলতো, কিন্তু উপরতলার লোক কাজ না করলে নিচের তলার লোক কাজ কেন করবে? বউবাজারে কাজ ছেড়ে আমি চোরবাগান গেলাম। ঘিঞ্চি একটা গলির মধ্যে একটা অট্টালিকার সামনে যখন পৌঁছলাম, তখন ঘড়িতে বিকেল 5টা বাজে। আকাশ মেঘাচ্ছন্ন, যে কোনো সময় বৃষ্টি নামবে। দরজায় খুব জোরে টোকা মারলাম। একবার,
দুবার, তিনবার, চারবার। পঞ্চমবারে এক বয়স্ক ভদ্রলোক দরজা খুললেন। হাইটে 5 ফুট 6 হবে, চোখে মোটা ফ্রেমের চশমা, নাকের তলায় গোঁফ, মাথায় পাতলা চুল, যেটুকু উঁকি মারছে তা অধিকাংশই পাকা, পরনে পাঞ্জাবি আর পায়জামা, বাঁ হাতে একটা ঘড়ি। কি ব্যাপার? ভরাট গলায় প্রশ্ন করলেন ভদ্রলোক। এখানে কি ব্যাপার? গুড ইভিনিং স্যার, আসলে আমি বিশপ অ্যান্ড লেন কোম্পানি থেকে আসছি। আমাদের নতুন একটা ইলেকট্রনিক্স মেশিন মার্কেটে এসেছে, সেটাই আমি দেখাতে। তোমার কি মনে হয় এই পুরনো বাড়িতে ইলেকট্রনিক্স গ্যাজেট চালানো যাবে? তাও যে বাড়িতে আমার মতো বুড়ো থাকে। এ বাড়িতে আপনি ছাড়া কি কেউ থাকে না স্যার? কথাটা দুঃখের হলেও না, কেউ থাকে না। আমি বিপদনিক ও নিঃসন্তানও বটে। থাকার মধ্যে এক ভাড়াটে মেয়ে, সে সকালে অফিসে বেরিয়ে যায় আর সে রাতে ফেরে। আমারই ব্যাড লাক। ওকে স্যার, থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে। কথাটা বলে চলে আসছিলাম, কিন্তু ভদ্রলোকের গলা শুনে দাঁড়িয়ে পড়লাম। এখন কোথায় যাচ্ছ? আকাশের যে অবস্থা, বৃষ্টি চলে আসবে এক্ষুনি। একটা কথা বলি, বৃষ্টির সময়টুকু আমার এখানেই অপেক্ষা করে যাও। ইচ্ছে না থাকলেও বাড়ির ভেতরে এলাম। বাড়িটা টিপিক্যাল উত্তর কলকাতার বাড়ি। প্যাসেজ এতটাই সরু যে দুজন পাশাপাশি হাঁটা যায় না। একতলায় তেমন কিছু নেই, যাবতীয় যা ঘর সবই দোতলায়। 3 তলায় কেবল ঠাকুর ঘর আর ছাদ। আমরা বসার ঘরে এলাম। দুপাশে সারি সারি ঘর, একদম শেষ প্রান্তের ঘরটা থাকেন এই ভদ্রলোক, আর সিঁড়ির সামনে যে ঘর সেটায় থাকে ভাড়াটে মেয়েটি। ভদ্রলোক আমাকে নিজের ঘরে প্রথমে দেখিয়ে দিলেন। বসার ঘরের পাশেই আমার ঘর। ভদ্রলোকের দেওয়া পাঞ্জাবি আর পায়জামা পরে বসার ঘরে এলাম। দেখি ভদ্রলোক আমার জন্য চা আর চপ নিয়ে অপেক্ষা করে আছেন। আমাকে দেখেই বললেন, এসো। তুমি যখন হাত মুখ ধুতে গেলে তখন নিয়ে এলাম আমি। এ কি করেছেন ভদ্রলোক? এত কি খাওয়া যায় নাকি? বললাম, খেপেছেন নাকি? এত কে খায়? আরে খাও খাও, এই তো খাবার বয়স। তোমাদের মতো বয়সে 2টো পাঁঠার মাংস চিবিয়ে খেতাম। কি অবস্থা বলুন তো। বুঝলাম আমার রক্ষা নেই, খেতেই হবে এতখানি খাবার। অবশেষে আমি খাওয়া শুরু করলাম। ভদ্রলোক নিজের বংশের ইতিহাস বলছিলেন, আর আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। ভদ্রলোক কথা বলেন খুব দারুণ। ইনি যদি গল্প দাদুর আসরের মতো কোনো অনুষ্ঠান করতেন, তবে সেই অনুষ্ঠান দিয়ে আপামোর বাংলাকে নিজের বশে নিয়ে চলে আসতে পারতেন। ইনি অন্য মানুষকে খুব জলদি বশ করে নিতে পারেন। বশীকরণের ক্ষমতাও কিন্তু সবার থাকে না। এ বাড়ির বয়স 200 বছরেরও বেশি। 1802 সাল নাগাদ এই বাড়ি তৈরি হয়। আমরা বেনের জাত, সচী মাতাকে পুজো করি। আপনারা নবদ্বীপে থাকতেন কি? হ্যাঁ, তা থাকতাম। নিমাই সন্ন্যাসীর সঙ্গে আমাদের অদ্ভুত এক সম্পর্ক ছিল। উনি জগন্নাথ ধামে চলে যাওয়ার পরেও এখানে আমাদের বংশও ছিল। তারপর নানান কারণে এখানে চলে আসি। এখানে আসার পরে কি করতেন? আমরা বংশগত ব্যবসায়ী। ব্যবসায়ী আমাদের কাজ। এটা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। এদিকে এক অঞ্চলে আমাদের সোনার দোকান আছে। এই ব্যবসা কি সেই 200 বছর আগে থেকে করছেন? 200 বছর? নবদ্বীপে থাকা সময় থেকেই করছি। ভদ্রলোকের মধ্যে আর কিছু থাকুক বা না থাকুক, সাংঘাতিক রকমের একটা লিগেসি আছে। এই বংশের সঙ্গে নিমাই সন্ন্যাসীর যোগসূত্র ছিল, এটাই কি কম কথা নাকি? আমরা 8:30 অবধি গল্প করেছিলাম। তারপর ভদ্রলোক বললেন, এবার আমি যাই, রাতের খাবার বানাই গিয়ে। তবে তুমি বোর হবে না, এক্ষুনি আমার ভাড়াটে মেয়েটা চলে আসবে। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হলো না। 8:45 নাগাদই মেয়েটা ফিরল। মেয়েটা বলা ভুল, একে আমি চিনি। আমার এককালের বন্ধু সায়ন, সেই সায়নের বোন সৃজনী। প্রায় বছর 10 পর দেখা হলো। এইভাবে দেখা হবে কি ভেবেছিলাম? না, কোনোদিন ভাবিনি। অভিজ্ঞা, তুমি?
তাও আবার এখানে? বিস্মিত গলায় প্রশ্ন করল সৃজনী। তাহলে তুমি আবার মুখোমুখি হলে? হলাম। এর চেয়ে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব হলো না কারণ এক রাশ পুরনো চিন্তা আমার মনে ফিরে এলো। সায়ন আমার ভালো বন্ধু ছিল, আর সৃজনী ছিল আমার প্রথম প্রেম। তারপর কি যে হলো, আমরা গেলাম আলাদা হয়ে। সায়নের সঙ্গে আমার বন্ধুত্ব ঠিক থাকলেও সৃজনীর সঙ্গে সম্পর্কটা কেটে যায়। কিভাবে যে কেটে যায় তা আমি নিজেও জানি না। সৃজনী আগে রোগা ছিল, কিন্তু এখন ভরা যৌবনে সত্য ফোটা ফুল, যে নিজের দিকে পুরুষদের আকর্ষণ করে নিতে পারে। তুমি হঠাৎ এখানে? প্রশ্ন করল সৃজনী। তার উত্তরে বললাম, হ্যাঁ, আসলে একটা কাজে এসেছিলাম, তাই হঠাৎ বৃষ্টির জন্য আটকে গেছি। ভালোই হলো, আমাদের রিইউনিয়নটাও হয়ে গেল। তা কেমন আছো বলো? বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, ভালো। তোর বাড়ির খবর তো আমি জানি, কিন্তু তোর খবর তো শুনিনি কখনো তোর দাদার মুখে। শুনবে আর কি করে, আমি তো আর বাড়িতেই থাকি না। বাড়িতে থাকিস না কেন? ও অনেক ব্যাপার, ছাড়ো না, কি হবে ওসব শুনে? তোমারও শুনতে ভালো লাগবে না, আমারও বলতে ভালো লাগবে না। আচ্ছা দাঁড়াও, আমি একটু ফ্রেশ হয়ে আসি, তারপর কথা বলছি তোমার সঙ্গে। সৃজনী চলে গেল, আর আমি বসে বসে স্মৃতির রোমন্থন করতে লাগলাম নিজের মনে। সৃজনীকে আমি প্রথম স্কুলে দেখেছিলাম। আমাদের থেকে বছর 6 ছোট ছিল। সায়ন বাদে একমাত্র আমি ছিলাম ওর ভালো বন্ধু। আমি বাদে আর কারুর সঙ্গে ওকে মিশতেও দেখিনি। সিনিয়র দাদা দিদিদের সঙ্গে কম বেশি নানা কারণে আমরা কথা বলতাম, কিন্তু সৃজনী ছিল এক্সেপশন, যে অভিক দত্ত ছাড়া আর কারুর সঙ্গে কথা বলতো না। এর কারণ কেউ জানতো না, এমনকি আমিও না। বড় হবার পর এই অবসেশনটা পাগলামোতে পরিণত হয়। ভালোবাসায় কিভাবে পরিচিত হলো তা বুঝলাম না। আমিও যে মনে মনে সৃজনীকে ভালোবেসেছি সেটা বুঝতে বেশি সময় আমারও লাগেনি। সময়ের সঙ্গে তাল রেখে আমরা প্রেমে পড়লাম, প্রেম করতে লাগলাম। সৃজনী বলতো, বুঝলে অভিজ্ঞতা, আমরা আমাদের মতো একটা স্বপ্নের রাজ্য বানাবো। সেখানে কোনো রাজা রানী থাকবে না, কিন্তু শুধু তুমি থাকবে আর আমি থাকবো। আর থাকবে আমাদের ছোট্ট একটা বাড়ি, আর থাকবে আমাদের সুখের সংসার। তুমি সকালে চাকরি করতে যাবে আর আমি ঘর সাজাবো। আমি হাসি মুখে বলতাম, চাকরি করতে একা আমিই যাব, তুই এত পড়াশোনা শিখেছিস কেন তবে? এটা শুনে সৃজনী বলতো, আহা, আমি চাকরি করব কি করতে? আমি যদি চাকরি করি তো গম্ভীর সামলাবে কে? তুই ঘর সামলানোর জন্য লেখাপড়া করছিস আহাম্মক? উফ অভিজ্ঞতা, কেউ একজন স্যাক্রিফাইস না করলে সংসার টেকে না। ছাড়ো এসব, তুমি বুঝবে না। এখন বলো তো, সেলস মার্কেটে যে খবরটা এনে দিয়েছিলাম সেটা সত্যতা যাচাই করেছো? এই সব কিছুর মধ্যে আমাদের বন্ধুত্বটা দারুণ ছিল। সূক্ষ্ম টানের ব্যাপারটা কিভাবে বেড়ে গেছিল তা সত্যি জানতাম না। তারপর শেষ যেদিন দেখা হয় সেদিন ও বিদেশ যাচ্ছিল। চলে যাচ্ছে অভিজ্ঞতা, জানি না কবে ফিরবো। তোর ফেরার অপেক্ষায় থাকলাম। তোমাকে দেখার অপেক্ষায় থাকলাম। বিশ্বাস করো, খুব মিস করবো তোমায়। আমিও তোকে মিস করব। সত্যি বলছো? সৃজনী আমার খুব কাছে এগিয়ে এলো, তারপর খুব চাপা গলায় বলল, তুমি একটু ছুঁয়ে দেবে অভিজ্ঞতা? তোমার এই ছোঁয়াই আমাকে এই কয় বছর ঘিরে রাখবে। আমি ওর গাল দুটো আলতো করে ছুঁলাম। সৃজনীর চোখ বন্ধ হলো। সৃজনীর দুটো হাত শক্ত করে আমার পিঠ ধরল। দুটো ভিজে ঠোঁটের অদল বদল ভিজিয়ে দিল দুজনের মন। অভিজ্ঞতা, আমি ফিরে আসবোই অভিজ্ঞতা। তোমাকে ছাড়া বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব নয়। সৃজনী খুব চাপা গলায় বলল, বিশ্বাস করো, তোমাকে আমি খুব ভালোবাসি।
এর উত্তরে আমি বললাম, আমিও তোকে ভালোবাসি, তোর অপেক্ষায় থাকলাম আমি। দুদিন পর সৃজনী বিদেশ চলে গেল। আমি ওর অপেক্ষায় দিন গুনতে লাগলাম। দিন গোনা যে কত কষ্টকর তা সেদিন থেকে বুঝতে পারছিলাম আমি। কিন্তু আদবে কি আমি দিন গুনছিলাম? না, সেটা একেবারেই সত্যি না। আসলে আমার একটু অন্য রকম ভাবনা চিন্তা ছিল। সেই জন্য, সেই চিন্তা ভাবনা সত্যি করার জন্যই সৃজনীকে বিদেশ পাঠানো দরকার ছিল আমার। আর সেই কাজটাই আমি করেছি। সায়ন বা ওর মা বাবা আমার কথাকে খুব প্রায়োরিটি দিত। আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়েছিলাম। কারণ সৃজনী বাইরে না গেলে আমার পথের কাঁটা সরবে না, আর আমি যেখানে ছিলাম সেখানেই থেকে যেতাম। সায়নের বিশাল বড় ব্যবসা, আর সেখানে একটু জায়গা পাবো না আমি? সায়ন বলতো ওর ব্যবসায় আমার বরাবরের হিস্সা, তাই ও মালিক আর আমি কর্মচারী এটাও মানতে পারবে না। কিন্তু মানতে তো আমি বলিনি কোনোদিন। ওর ব্যবসায় আমার বরাবরের হিস্সা মানে তো আমি ওর পার্টনার। পার্টনার কি কখনো কর্মচারী হয়? সেও তো মালিক। ব্যবসার অর্ধেক লাভ হতো তার, কিন্তু অর্ধেক নয়, আমি পুরো লাভটাই চাইতাম চিরকাল। পুরো ব্যবসা আমার হবে, এটাই ছিল আমার স্বপ্ন। সায়নের কোম্পানির সঙ্গে যুক্ত না হয়ে সেলস এক্সিকিউটিভ ম্যানেজার হয়ে জয়েন করলাম আজকের এই কোম্পানিতে, যা কিনা সায়নের বিপক্ষ কোম্পানি। দুই দিকের মালিক ঝগড়া করে মরতো, আর মাঝখান থেকে ফায়দা হতো আমার। এদিকের খবর ওদিকে আর ওদিকের খবর এদিকে করে বেশ কিছু কামিয়েও নিতে পারতাম। কিন্তু সমস্যা হচ্ছে, যত উপরে উঠলাম ততই ভেতরের খবর জানতাম ঠিক কথা, কিন্তু পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ কমে যেতে লাগলো। তাতে সমস্যা হলো, যেটাকে ঘোড়ার মুখের খবর বলতাম সেটা আর পেতাম না। এরকমই একটা সময় এইরকমই পুরনো বাড়িতে এসে সৃজনীর সঙ্গে দেখা, আর আমার অন্য মাথায় অন্য রকম কথা ঘুরতে লাগলো। যদি সৃজনী ফিরে আসে তবে তো সায়নের সঙ্গে শত্রুতা চলবে না। এখন তবে কি উপায় বুঝতে পারলাম না। ঠান্ডা মাথায় ভেবে সব কিছু করতে হবে। দেখা যাক কি বলে সৃজনী, দেখা যাক। এক ঝটকায় ঘোর কেটে গেল আমার। সৃজনী নিজের ঘরের সামনে দাঁড়িয়ে আছে হাসি মুখে। আমি ঘুরে ওর দিকে তাকাতেই ও বলল, ভেতরে এসো অভিজ্ঞা, ঘরে বসে কথা বলি। আমি ভেতরে গেলাম। সারা ঘর জুড়ে হাতে আঁকা ছবি ছড়ানো ছিটানো, দেওয়ালেও কয়েকটা ছবি ঝুলছে, বোধহয় সেগুলো সৃজনেরই আঁকা। আমি জিজ্ঞেস করলাম, তুই এখনো ছবি আঁকিস? উত্তরে সৃজনী হাসি মুখে বলে উঠল, হ্যাঁ, ওই আর কি, সেরকম সময় কোথায় পাই, রবিবারটা একটু ছুটি থাকে, ওই দিনই নিজের ভালো লাগা নিয়ে কাটাই। মন থেকে স্বীকার করতেই হবে, সৃজনীর হাতে আঁকা খুব সুন্দর। যদি সত্যিই কেউ ওকে ভালোবাসে, সেটা ওর ছবির জন্যই ভালোবাসবে। রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী হলো সৃজনী, কিন্তু বেচারি নিজের কবর নিজেই খুঁড়লো আমাকে ভালোবেসে। বললাম, ভালো লাগলো তোর ছবি আঁকার নেশাটা এখনো আছে দেখে। এটাকে পেশা করার জন্য কত ফাইট করতিস সেটা মনে আছে নিশ্চয়ই। আমার কথা শুনে হালকা হাসলো সৃজনী, কিন্তু কোনো কথা বললো না। আমিও কোনো কথা বললাম না। বলার ইচ্ছেটাই চলে গেছে আসলে। বেশ কিছুক্ষণ মৌনব্রত পালন
করে আমি প্রথম কথা বললাম। সায়ন তো এখন নামকরা ব্যবসাদার, ওর কোম্পানির অনেক প্রফিট দেখছে। তুই জয়েন করছিস তো কোম্পানিতে? ধুস, আমার ইচ্ছে নেই। হালকা হেসে বলল সৃজনী। অত কিছু আমি বুঝি না অভিজ্ঞতা, তুমি জানোই তো সবটা। আমি চিরকালই অঙ্কে কাজ আর ব্যবদা বুদ্ধি। আমি তো সারাক্ষণ তোমার সঙ্গে থাকতাম, দাদাই খালি কাজ কর কাজ কর করতো। ও, তার মানে এভাবেই জীবন কাটিয়ে দিবি ভেবেছিস? তা কেন, গান শেখাবো আর কামাবো। তাছাড়া একটা আঁকার ক্লাস খুলবো ভাবছি, ওটার বেশ কদর আছে এদিকে। ভালো তো, গুণটাকে কাজে লাগা, কিছু অন্তত কর। কথাটা বলেই সামনের দিকে ঝুঁকলাম। মাথায় একটা চিন্তা খেললো আমার। হতে পারে এ ব্যবসায় আগ্রহী নয় সৃজনী, কিন্তু ওর একটা অংশ তো তাতে আছে, সেটাকে অগ্রাহ্য করা যাবে না। অগ্রাহ্য করলে আমারই বিপদ। সৃজনী গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে আছে। পুষে রাখলেও বিপদ, বার করতে গেলেও বিপদ। সায়নের অনেক শত্রু, আমি যদি সরাই তবেও দোষ পড়বে তাঁদের উপর। তাদের মধ্যে আমার বস অন্যতম, তাই ওকে নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু সৃজনী, ওর তো কোনো শত্রু নেই। থাকতে পারতো, অবশ্যই থাকতো, যদি ও ব্যবসায় থাকতো। কিন্তু আসেনি যখন, না, অত সহজে তো আমি ছেড়ে দেব না। সৃজনীর শত্রু আমি তৈরি করব, একজন কল্পিত শত্রু, যাকে হাঁড়ি কাঠে মাথা ফেলাতে হবে তার অজান্তে। তিনি যে কে তা খুব সহজেই খুঁজে নিয়েছিলাম। তিনি সৃজনীর বাড়িওয়ালা, আমার এক রাতের আশ্রয়দাতা অম্বিকা চক্রবর্তী। হ্যাঁ, ভদ্রলোকের নাম অম্বিকা। তিনি যদি আমার নাম শুনতেন তবে আমাকে আশ্রয় দিতেন না নিশ্চয়ই, কারণ উনি ভালো করেই জানেন অভিজ্ঞত্ব ওনার জীবনে এক নিমিষে শেষ করে দিতে পারে। অম্বিকা চক্রবর্তী আমাকে কোনোদিন চোখে দেখেননি, এবং সৌভাগ্যবশত আজও উনি আমার নাম জানতে চাননি। অবশ্যই আমি যে সঠিক নাম বলতাম না সেটাও বলা বাহুল্য। নিজের মনেই হেসে উঠলাম আমি, কারণ একই সঙ্গে দুজন শত্রুকে এক জায়গায় পেয়ে যাওয়া কি কম সৌভাগ্যের ব্যাপার? এই যে গল্পের শুরুতেই বললাম না, বউবাজারে একটা ব্যক্তিগত কাজে গেছিলাম, সেটা আর কিছুই না। অম্বিকা চক্রবর্তীর কোম্পানি ঠিক কতটা এগিয়ে আছে আর কতটা এগোলে ওনার কোম্পানিকে আমরা ধরতে পারবো সেটাই জানতে গেছিলাম। আর জানতে গেছিলাম অম্বিকা চক্রবর্তী অফিসে আসছে কিনা। যদি এসে থাকেন তো ভালো, নইলে কেন আসছেন না সেটাই জানতাম। উনি কিছুদিন ধরে হাই ব্লাড প্রেশারে ভুগছেন, তাই আসছেন না অফিসে। আমি এটাও জানলাম যে ওনার সেক্রেটারি পিউ মিত্রকেও ছুটি দিয়েছেন উনি, যদি দরকার পড়ে বাড়িতে ডেকে নিচ্ছেন। এই কথার সার মর্ম, ভদ্রলোকের একটু মেয়েদের দোষ আছেন, হয়তো মদের দোষও আছে। আমার ঘোর কাটলো সৃজনীর জোরে বলা একটা কথায় এবং সজোরে একটা ধাক্কায়। ও ভিগদা, তুই শুনছো আমার কথা? হ্যাঁ হ্যাঁ বল। তখন থেকে আমি একাই বকে যাচ্ছি, তুমি তো কিছুই বলছো না। না না বল। জেঠু জেঠিমা আছেন কেমন? আর আনন্দি দিদি, সে কেমন আছে? দিদি আর মা ভালোই আছে, তবে বাবা বছর 2 আগেই মারা গেছেন। কিভাবে? স্ট্রোক। দিদির বিয়ে ভেঙে যাওয়াটা মেনে নিতে পারিনি, 2 দিনের মধ্যেই চলে গেল বিনা নোটিসে। চিকিৎসার সময়টাও দিল না।
কি বলবো বলতো? আই এম রিয়েলি সরি অভিজ্ঞতা, আমি জানলে হয়তো তোমাকে কষ্ট দিতাম না। ধুস, তুই কিভাবে জানবি এ কথা? বোকামে, চুপ কর। আবার নিস্তব্ধতা, আবার কাছাকাছি আসার চেষ্টা, কিন্তু দুজন পুরো দুই মেরুর মানুষ হয়ে গেছি। ও ভালো আছে হয়তো, কিন্তু আমি ভালো নেই। সৃজনী নিঃস্বার্থভাবে মিশলেও আমি পুরো মাত্রায় স্বার্থ নিয়ে মিশছি ওর সঙ্গে। তুমি অনেক বদলে গেছো অভিজ্ঞতা। হতাশার হাসি হেসে বলল সৃজনী। আগে তুমি কত হাসাতে, আর এখন সারাক্ষণ কি যেন ভাবো। আমি আসল কথা প্রকাশ করলাম না। আসলে ওর পরিবার শেষ করে ব্যবসা আমার করে নেব, সেটা কি বলা যায়? আমি বললাম, হাসিটা এখন চলে গেছে রে জীবন থেকে। কবে যে গেল তা বুঝতেও পারলাম না, কিন্তু কিভাবে গেল সেটা হয়তো বলতে পারি। থাকো অভিজ্ঞতা, তোমার কষ্টকে আলাদাভাবে তো দেখিনি, তাই অনেকটাই বুঝতে পারছি। পারছিস? বোধ হয় না। আমি যখন জীবন যুদ্ধে ব্যস্ত, তুই তখন বিলেতে বিলাস ভোজনে ব্যস্ত ছিলিস। ভুল, ভুল অভিজ্ঞতা, সব অভিযোগ ভুল। আমি মৃদু হেসে মাথা নিচু করলাম। আমার হাসির মধ্যে যে একটা তাচ্ছিল্য লুকিয়ে আছে সেটা বুঝলো না বোধহয় সৃজনী। আমি গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নিলাম, কিন্তু মুখের ভাব রাখলাম এমন যাতে মনে হয় আমি খুব হতাশ হয়ে পড়েছি। আমি শুতে যাই বরং, তোরও কাল বেরোনো। একবার ছাদে যাবে? খুব সুন্দর ছাদ কিন্তু। ছাদে? আচ্ছা চল। আমি আপত্তি করলাম না, চললাম ওর সঙ্গে ছাদে। এই বাড়ির ছাদ সত্যিই খুব সুন্দর। হাওড়া ব্রিজ দেখা যায় ছাদ থেকে, তার উপর নভেম্বর মাসের হালকা ঠান্ডার আমেজ। বেশ সুন্দর একটা অনুভূতি, আর নাকে একটা মিঠে গন্ধ আসছে। সেই গন্ধটাই যেন ভালো লাগা বাড়িয়ে দিচ্ছে। জানি না কেন সৃজনের প্রতি পুরনো টানটা ফিরে আসছে। সত্যিই কি ভালোবেসেছিলাম ওকে? জানি না, জানা দরকার এই মুহূর্তে ওকে ভালোবাসে কিনা। আচ্ছা, এখন যদি বৃষ্টি হয়ে বাজ পড়ে, আগের মতো সৃজনী দৌড়ে আসবে আমার কাছে, জড়িয়ে ধরবে আমাকে? নভেম্বর মাসে বৃষ্টি হলে আমি কত মজা পেতাম সেটা তোর মনে আছে? সৃজনী হাসি মুখে হ্যাঁ বুঝিয়ে দিল। ওর মুখের লাজুক হাসি যেন আরো বেড়ে গিয়েছে। খুব নরম সুরে সৃজনী বলল, আমি কিন্তু সেই আগের মতোই তোমাকে ভালোবাসি অভিজ্ঞতা। আমি এগিয়ে গেলাম সৃজনীর দিকে, ওর কাঁধে হাত রাখলাম আলতোভাবে। বললাম, মায়া বাড়াস না সৃজনী, কাল সকালের পর দেখা হবে কিনা জানি না। তুমি যোগাযোগ রাখবে না অভিজ্ঞতা? সেটা এখন আর সম্ভব না। আমাদের জীবন এখন অন্য খাতে বইছে। একে অন্যের সঙ্গে মানিয়ে নেওয়া খুব কষ্টকর। চেষ্টা করলে কি হবে না? না, আমি না বুঝিয়ে দিলাম ইশারায়। তারপর কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে চলে আসছিলাম, কিন্তু সৃজনীর গলায় অভিজ্ঞতা। শুনে দাঁড়িয়ে পড়লাম, ফিরে তাকালাম ওর দিকে। সৃজনী বলল, গতবার যখন বিচ্ছেদ হয়েছিল আমাদের, যেটা নিয়ে শেষ 3 বছর কাটিয়েছি, আজ যখন চিরবিচ্ছেদ হচ্ছে, সারা জীবন কাটানোর মতো কোনো চিহ্ন কি পাবো না? কথার ইঙ্গিত আমি বুঝেছিলাম। সৃজনী ঠিক কি চাইছে সেটা পরিষ্কার হতে এগিয়ে গিয়ে চাপা গলায় জিজ্ঞেস করলাম, এসবের আর কি দরকার সৃজনী? এই যে একটা রাত কাটালি আমার সঙ্গে, এটাই কি তোর একমাত্র স্মৃতি হতে পারে না? না অভিজ্ঞতা, একটা মেয়ের কাছে তার সম্মানটাই বড়। সেটা যখন সে তোমার কাছে দিতে চায়, তখন তাকে ফিরিও না। বেশ,
তুই যখন বলছিস, কথা শেষ না করেই কাঁধ ঝাঁকালাম। আমার সত্যি কোনো আপত্তি ছিল না। আমি এই দিনের অপেক্ষাতেই ছিলাম। যে পুরুষ নারীর শরীরের স্বাদ পেয়েছে তাকে আটকানো খুব কঠিন। আমি পরিকল্পনা করেই নিয়েছিলাম, আগে সৃজনীকে ভোগ করব, তারপর ওকে শেষ করব। আমরা একে অন্যের মধ্যে মিশে গেলাম। দুটো ভিজে ঠোঁটের অদল বদল, দুটো শরীর মিশে যাওয়া। আজকের রাত সৃজনীর শেষ রাত। নিজের ইচ্ছে মতন কাটিয়ে নিক, আমার হাতেই তো শেষ হবে। একটু ভালোবাসা নিক না। হেসে উঠলাম। আমারই তো ফুর্তির দিন। দুই শত্রু বিনাশ হবে একসঙ্গে, এক বাড়িতে, এক ঢিলে। আমি মজা করব না? তাও আবার হয় নাকি? একান্ত মিলনের পর চিরবিচ্ছেদের পালা। সৃজনী চলে যাচ্ছিল, কিন্তু আমি ওকে থামালাম। ও ফিরে তাকাতেই আমি বললাম, বিশ্বাস কর, বলতে খুব খারাপ লাগছে, কিন্তু তুই এখান থেকে চলে যা। কোথায় যাব অভিজ্ঞতা? এই শহর ছেড়ে, এই দেশ ছেড়ে। তাও তো সময় সাপেক্ষ, তাই নয় কি? আমি কিন্তু তোকে এক নিমিষে পৌঁছে দিতে পারি। আমার ওপর ভরসা রেখে যেতে রাজি আছিস তো? আছি, আমি তোমাকে বিশ্বাস করি অভিজ্ঞতা, আর সেই বিশ্বাসে ভর দিয়ে যেতে রাজি। বেশ, বলে আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম সৃজনীর দিকে। তারপর আমার দুটো হাত ওর গলায় দিয়ে গলা টিপে ধরলাম। আমার দুই হাতের মাঝখানে ছটফট করতে থাকলো সৃজনী। পুরো ওর ছটফটানি আমি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম। শত্রু যখন বিনাশ হয় তখন একটু সুখ হবে বই কি, আবার কষ্টও হলো। ছোটবেলা থেকে একসঙ্গে বড় হলাম, ভাই ফোঁটাও পেয়েছি এক দুবার। দেখতে গেলে আমার বোনই তো হলো, তাই না? বললাম, আমাকে ক্ষমা করিস সৃজনী। তুই না মরলে আমার স্বার্থ পূরণ হবে না যে। আমার রাগ, অভিমান ও অভিযোগ সবকিছুর মূলে যে তোর দাদা সৃজনী। একদিন তোর দাদার জন্যই আমার দিদির জীবন নষ্ট হয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়েও বিয়ে করেনি। আমার বোনকে আত্মহত্যা করতে যেতে দেখেছি, মানসিক রোগীতে পরিণত হতে দেখেছি। সেই কষ্টের কিছুটা প্রতিদান আমি ফেরত দেব না সৃজনী? সবাই ভুলে যেতে পারে, কিন্তু আমি তো ভুলতে পারি না। আমার বোন, আমার রক্তের সম্পর্কের বোন, আমার সহোদর বোন, তার প্রতিদান তো একটু পেতেই হবে সৃজনী। আমার এহেন রূপ সৃজনী তো আশা করেনি বিন্দু মাত্র। ভীত সন্তস্ত্রভাবে তাকিয়ে থাকলো আমার দিকে। এরপর ঢলে পড়ল মৃত্যুর কোলে। আর ঠিক সেই মুহূর্তে অম্বিকা চক্রবর্তী ছাদে এলো। কেন এলো তা জানি না, বোধহয় কিছু আন্দাজ করেছিলেন, বা হয়তো আমার বলা কথাগুলো শুনে ফেলেছিলেন। হতেই পারে। উনি ভীত কণ্ঠে বললেন, এ কি, তুমি ওকে খুন করে দিলে? কি সর্বনেশে ব্যাপার! এ তো পুলিশ ডাকতে হবে। এই বলে উনি চলে যাচ্ছিলেন, কিন্তু আমার গলায়, অম্বিকা বাবু 1 মিনিট, শুনেই থেমে গেলেন। তারপর ফিরে তাকালেন। আমি শান্ত গলায় হাসি মুখে বলে চললাম, পুলিশ টাকা আপনার জন্য কি খুব ভালো হবে? না, ডাকতেই পারেন, কিন্তু এ পাড়ায় যে আপনার খুব একটা সুনাম নেই অম্বিকা বাবু।
খুনের তদন্ত শুরু হলে সন্দেহ যে আপনার নামই পড়বে। তোমাকে আমি আশ্বাস দিয়েছি, এটা আমি বলবো পুলিশকে। সেটার কোনো প্রমাণ আছে কি? আমি যখন এসেছি বৃষ্টির জন্য কেউ কিন্তু বাইরে ছিল না, কাজেই আমাকে আসতে কেউ দেখেনি। আর এখন মাঝরাত, আমাকে বেরোতেও কেউ দেখবে না, তাই না? তুমি তুমি আমাকে ব্ল্যাকমেইল করছো? ব্ল্যাকমেইল সে তো বাচ্চারা করে, আমি তো প্রতিশোধ নিচ্ছি। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? মনে পড়ে সেই দিনটা, যেদিন চুরি না করা সত্ত্বেও নিচের অফিসের মালিককে চোর অপবাদ দিয়ে জেলে পাঠিয়েছিলেন? মনে পড়ে সেই দিনটা, যেদিন মালিকের স্ত্রীর অসহায়তার সুযোগ নিয়ে তার শরীর ভোগ করে ছিবড়ে করে ফেলে দিয়েছিলেন? আপনি তার খবর রাখেননি, রাখার প্রয়োজন মনে করেননি। সেই মালিক আজ মানসিক ভারসাম্য হারিয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছে। আর মালিকের স্ত্রী মারা গিয়েছে, মালিকের মেয়ের বিয়ে ভেঙেছে, কিন্তু সেটা আপনাকে বলবো না, কারণ তার জন্য আপনি তাই নন। তুমি কে? আমি তোমার মালিক অনন্ত দত্তর ছেলে অভিক দত্ত। তোমার করা প্রতিটা পাপের শোধ তুলতে এসেছিলাম, সেটা হয়ে গেছে, এবার চলে যাব। ভালো থাকবেন, অম্বিকা চক্রবর্তী। গুড বাই। আমি বেরিয়ে আসছিলাম, কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় ঘুরে দাঁড়িয়ে বললাম, আমার খোঁজ করার ভুলটা করবেন না, তাতে লাভ হবে না কিছুই, কারণ আগের বাড়িতে আমরা আর থাকি না। আর যদি পুলিশকে আমার নাম বলেন, বলুন না, এই বাংলায় অনেক অভিক দত্ত আছে। আর যে কোম্পানিটার নামটা বলেছিলাম বিকেলে, সেটা যে সর্বৈব মিথ্যে নাম, সেটা আশা করি বলে দিতে হবে না। ভালো থাকবেন। আমি বেরিয়ে এলাম, ফিরেও তাকালাম না। বড় রাস্তায় আমার জন্য গাড়ি দাঁড়িয়েছিল, এসে উঠে পড়লাম গাড়িতে। চালকের আসনে এক অল্প বয়সী মেয়ে। সে জিজ্ঞেস করলো, সাকসেসফুল? উত্তর দিলাম, কাজ হয়েছে। ফোর্স কি কাল আসবে? যদি কমপ্লেন যায় অবশ্যই আসবে। কিন্তু সেটা করবে কে? আমি যতদূর জানি বাড়িতে একটা মাত্রই কাজের লোক, সে রাতে থাকে না, সকালে কাজ বাজ করে বেরিয়ে যায়। আর লাশগুলো যখন ছাদেই পড়ে, তখন প্রতিবেশীরাও করতে পারে। এখন আমাদের কি কর্তব্য? দুটো কর্তব্য। এক, বোনকে কাল চেক আপ করা। এটা আমার ডিউটি। যে আমার ননদ হবে তাকে সারিয়ে তুলতে হবে না? একদম। আর দ্বিতীয় কাজটা? অপেক্ষা করা, যতক্ষণ না পুলিশের থেকে কোনো খবর আসছে। উই হ্যাভ টু ওয়েট। ঠিক আছে, এখন তবে বাড়ি যাই। নিশ্চয়ই। গাড়ির চালিকা আর কেউ নন, আমার বর্তমান প্রেমিকা অন্বেষা। শেষ হলো আজকের নিবেদন দিয়েত্তিমা গাঙ্গুলির গল্প আগুন। যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সৃজনীর চরিত্রে লিমা রায়, অম্বিকা চক্রবর্তী সুকান্ত শীল, অন্বেষা সৃজনী ঘোষ। গল্প পাঠ অভিক, কাহিনী সূত্র এবং পর্ব পরিচালনায় আমি অনুভব মুখার্জি। কাহিনী দিয়েত্তিমা গাঙ্গুলি, সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, সহযোগিতায় সংঘমিত্রা রাখি, সহকারী ঐশী ভট্টাচার্য, প্রচ্ছদ পরিবেশনা সোলাঙ্কি রায়। আগামী সোমবার থেকে আমাদের রে উৎসব শুরু হচ্ছে, সঙ্গে থাকুন। নমস্কার।